একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা। আজকের পাঠ শিরোনাম হচ্ছে চাহিদা অর্থাৎ ডিমান্ড। আজকে এই আলোচনায় আমরা আজকে চাহিদা নিয়ে আলোচনা করব। সেখানে চাহিদা কি, চাহিদা বিধি কি, এবং সেটার গাণিতিক এবং জ্যামিতিক ব্যাখ্যা এবং ব্যতিক্রম সহ বা সীমাবদ্ধতা সহ আলোচনা করব। এবার দেখি, রাস্তায় একজন ভিক্ষুক ভিক্ষা করছে। সে যদি চিন্তা করে আমি একটি গাড়ি কিনব, তাহলে কি চাহিদা হবে? আবার একজন কৃপণ লোক পায়ে জুতা না দিয়ে, জুতা ক্ষয় হয়ে যাবে, সেই জন্য সেই রক্ষা করার জন্য সে গায়ে কাপড়ও ঠিক মতো দেয়নি, গায়ে কাপড়টা নষ্ট হয়ে যাবে, আবার কিনতে হবে, অর্থ ব্যয় করতে হবে। অর্থাৎ তার সামর্থ্য আছে, কিন্তু সে এটা ব্যবহার করছে না তার অর্থ মায়া বা মানি ইলিউশনের জন্য। সে কি গাড়ি ক্রয় করতে পারবে? তাহলে আমরা এখানে কি পেলাম? ভিক্ষুক ও কৃপণ কেন গাড়িটি কিনতে পারবে না? কারণ ভিক্ষুক তার আকাঙ্ক্ষা আছে, বা থাকলেও, ইচ্ছা থাকলেও তার আর্থিক সামর্থ্য তার নেই। আর কৃপণ লোক তার ক্রয় ক্ষমতার আর্থিক সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয় করার ইচ্ছা তার নেই। এবার দেখি আমরা এই মাইক্রোসফট কোম্পানির বা স্বত্বাধিকারী বিল গেটস, তার যদি গাড়ি কেনার আকাঙ্ক্ষা হয়, তার সামর্থ্য আছে এবং অর্থ ব্যয় করে এই গাড়ি কেনারও ইচ্ছা তার আছে, তাহলে সে গাড়ি ক্রয় করতে পারে। তাহলে এবার আমরা দেখি যে চাহিদার বৈশিষ্ট্য বা শর্ত কী হতে পারে। প্রথমেই আসবে যে দ্রব্যটি কেনার আকাঙ্ক্ষা, মানে আমি পেতে চাই, আমার পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। তারপরে হচ্ছে দ্রব্যটি কেনার জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য থাকতে হবে। আর তৃতীয়ত হচ্ছে দ্রব্যটি কেনার জন্য, অর্থাৎ তার প্রয়োজন অনুযায়ী সে অর্থ ব্যয় করতে হবে বা অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। তাইলে আমরা চাহিদা বলি। তাহলে চাহিদার বৈশিষ্ট্য কয়টি? তিনটি। বৈশিষ্ট্য বা শর্ত হচ্ছে তিনটি। এই শর্ত তিনটি যখন একসঙ্গে হবে, তখন আমরা অর্থনীতিতে তাকে চাহিদা বলব। সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে আমরা চাহিদা বুঝি, কিন্তু অর্থনীতি আলোচনা এই তিনটা শর্ত বা বৈশিষ্ট্য থাকলেই আমরা তাকে চাহিদা বলব। চাহিদা বৈশিষ্ট্যগুলোকে সমন্বয় করলে চাহিদার সংজ্ঞা কি দাঁড়ায়? এবার আমরা দেখতে পাই, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার সাথে প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছাকেই চাহিদা বলে। এবার বিভিন্ন অর্থনীতিবিদ কি বলেন দেখি আমরা। অধ্যাপক ফ্যানসন তিনি কি বলেন, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে। অধ্যাপক ফ্যানসনের সংজ্ঞা এটি, যে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে, মানে আমার আকাঙ্ক্ষা থাকতে হবে বা ইচ্ছা থাকতে হবে, তার সঙ্গে আমার প্রয়োজনীয় সামর্থ্য থাকতে হবে, এবং সেই সামর্থ্য পূরণের আমার ইচ্ছাও থাকতে হবে। আমি গাড়ি কিনতে চাইলেই আমার গাড়ি কেনার পরিমাণ, যে পরিমাণ অর্থ প্রয়োজন হবে, সেই পরিমাণ অর্থ আমার থাকতে হবে। আবার ওই অর্থ ব্যয় করে আমি গাড়িটি কিনতে চাই বা ইচ্ছা আছে, অর্থ ব্যয়ের ইচ্ছা আছে, তখন আমরা সেটাকে চাহিদা বলব। এবার অধ্যাপক বেনহাম কি বলছেন, কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে
একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করা হয় তাই হলো সেই দ্রব্যের চাহিদা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে যে পরিমাণ ক্রয় করতে তুমি প্রস্তুত আছো বা ক্রয় করতে চাও বা ক্রয় করো, সেটাই হচ্ছে তোমার চাহিদা। কার সংজ্ঞা? অধ্যাপক বেনহামের সংজ্ঞা। এবার আমরা দেখব চাহিদা বিধি কি। চাহিদার অন্যান্য নির্ধারক সমূহ অপরিবর্তিত থেকে স্বাভাবিক সময়ে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। দাম ও চাহিদার পরিমাণের মধ্যে এরূপ বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়। অর্থাৎ চাহিদা নির্ধারণকারী বা চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো যদি অপরিবর্তিত বা স্থির থাকে, ভোক্তার রুচি, অভ্যাস, আয়, সময়, জনসংখ্যা, সম্পর্কিত দ্রব্যের দাম, এগুলো যদি স্থির থাকে তাহলে নিজস্ব অর্থাৎ যে দ্রব্যটা আমরা বিবেচনা করব সেই দ্রব্যের নিজস্ব দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পাবে, আর ওই দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাবে। দাম আর চাহিদার এই বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। এক্ষেত্রে ডোমিনিক সেলভেটর কি বলেন দেখি আমরা। ল অফ ডিমান্ড ইজ দ্য ইনভার্স রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি reflected in the negative slope of demand curve। অর্থাৎ ঋণাত্মক ঢাল সম্পন্ন চাহিদা রেখার মাধ্যমে আমরা দেখাতে পারি কি, যে চাহিদার বিধি যে চাহিদার সঙ্গে দামের বিপরীত সম্পর্ক, দ্রব্যের দামের সঙ্গে দ্রব্যের পরিমাণের বিপরীত সম্পর্ক। অর্থাৎ দামের সঙ্গে চাহিদার সম্পর্ক যখন বিপরীত হয় তখন আমরা তাকে বলি চাহিদা বিধি, যা বিপরীত সম্পর্ককে বিপরীত অর্থাৎ নেগেটিভ ঢাল সম্পন্ন রেখার মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি। আর এই নেগেটিভ ঢাল সম্পন্ন রেখাই হচ্ছে চাহিদা রেখা। এই ক্ষেত্রে দাম আর চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্কের কারণে এর ঢাল হবে ঋণাত্মক। এবার চাহিদা বিধির অনুমিত শর্ত, যাকে একটু আগে আমরা বলেছিলাম চাহিদার অন্যান্য নির্ধারক সমূহ স্থির। কি কি জিনিস স্থির থাকে দেখি এবার আমরা। ভোক্তার আয়, রুচি, অভ্যাস স্থির, ইতিমধ্যে আমি বলেছি। যদি স্থির থাকে তাহলে বিধি কার্যকর হবে। সম্পর্কিত দ্রব্যের দাম, যেমন চিনির দাম বেড়ে গেলে গুড়ের চাহিদা প্রভাবিত হবে, বাট এখানে এটা স্থির ধরে নিতে হবে। তারপরে ক্রেতার সংখ্যা স্থির থাকতে হবে, বাজারে যদি ক্রেতার সংখ্যা স্থির থাকে, কম বেশি হয়ে গেলে বিধি কার্যকর হবে না। তোমার বাসায় যদি মেহমান চলে আসে তাহলে এই বিধি কার্যকর হবে না। ক্রেতার সংখ্যা ঠিক থাকতে হবে, অর্থাৎ চাহিদার পরিমাণ যে পরিমাণ আগে ছিল এটাই এই পরিমাণে আছে, ক্রেতার সংখ্যা সেখানে স্থির থাকতে হবে। ভোক্তা যুক্তিশীল, অযৌক্তিক আচরণ করবে না, অর্থাৎ স্বাভাবিক মানুষ, অস্বাভাবিক কোনো কিছু সে করবে না। আর সময় স্থির, একটা নির্দিষ্ট সময়কে বিবেচনা করেই এই বিধি কার্যকর করতে হবে। আর সময় যদি দীর্ঘদিন সময় হয় বা দীর্ঘকাল ব্যাপী হয় সেক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। অর্থাৎ সময়টাকে স্থির ধরে নিলে, এই শর্তগুলো যদি আমরা স্থির ধরে নেই তাহলেই বা অপরিবর্তিত থাকে তাহলে এই বিধি কার্যকর হবে। এবার উপরের শর্তের প্রেক্ষিতে চাহিদা বিধিকে নিম্নের অপেক্ষকের আকারে প্রকাশ করা যায়। এখানে QX ইকুয়াল টু ফাংশন অফ PX, অর্থাৎ এক দ্রব্যের দামের পরিবর্তনে এক দ্রব্যের চাহিদা QX দ্বারা এক দ্রব্যের চাহিদা পরিমাণকে নির্দেশ করা হয়েছে। PR মানে রিলেটিভ গুডসের দাম, Y মানে ইনকাম, এবং T মানে টেস্ট ও ভোক্তার রুচি, N মানে সংখ্যা, ভোক্তার সংখ্যা বা ক্রেতার সংখ্যা এখানে নির্দেশ করা হয়েছে। এক দ্রব্যের চাহিদার পরিমাণ QX, N হচ্ছে ভোক্তার সংখ্যা, F মানে অপেক্ষক ফাংশন চিহ্ন, PX হচ্ছে এক দ্রব্যের দাম, PR হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম, T হচ্ছে টেস্ট বা ভোক্তার রুচি, আর Y হচ্ছে ভোক্তার আয়। এবার চাহিদা সমীকরণ থেকে চাহিদা বিধি আমরা এবার দেখি।
ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি সাধারণত এটা চাহিদার সাধারণ সমীকরণ, আমরা চাহিদা সমীকরণের সাধারণ রূপ হিসেবে আমরা প্রকাশ করি, যেখানে ডি হচ্ছে অধীন চলক যা চাহিদা বা চাহিদার পরিমাণ, এ হচ্ছে এটা ধ্রুবক আর এখানে চাহিদা রেখার ছেদক, আর বি হচ্ছে চাহিদা রেখার ঢাল, আর পি হচ্ছে স্বাধীন চলক যা হচ্ছে পি হচ্ছে প্রাইস বা দাম। অর্থাৎ স্বাধীন চলক সমতা চিহ্নের ডানে আছে আর অধীন চলক বামে আছে, অর্থাৎ দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তিত হয়, এটা তাই মিন করানো হয়েছে। এবং দুইয়ের রিলেশনটা স্বাধীন চলকের সামনে যে চিহ্নটা আছে অর্থাৎ নেগেটিভ চিহ্ন, অর্থাৎ দুইয়ের সম্পর্ক হচ্ছে বিপরীত। তা আমরা পরবর্তীতে আরও জানতে পারবো আলোচনায়। এবার আমরা এই সমীকরণটার কাল্পনিক একটা রূপ দিয়ে আমরা দেখি কি দেওয়া যায়। ডি ইকুয়াল টু 120 মাইনাস 2p, এক্ষেত্রে বিভিন্ন দামে অর্থাৎ এই ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি এটাকে আমরা ডি ইকুয়াল টু 120 বা 120 মাইনাস 2p দিয়ে আমরা উপস্থাপন করেছি। এখন পি এর বিভিন্ন মানে আমরা অর্থাৎ স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের মান নির্ণয় করা যায়, এটা আমরা জানি ইতিমধ্যে। দামের পরিবর্তনের ফলে চাহিদা যে পরিবর্তন সেটা আমরা নির্ণয় করব, অর্থাৎ বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ পাওয়া যায় সেটা আমরা সূচিতে উপস্থাপন করব। তার আগে আমরা আরেকটা জিনিস জেনে নেই যে সমতা চিহ্নের ডানের রাশি স্বাধীন চলক, বামের রাশিকে অধীন চলক বলে বলা হয়। এক্ষেত্রে মাইনাস 2p এর মাধ্যমে বোঝা যাচ্ছে অধীন চলকের সাথে স্বাধীন চলকের বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এর মাধ্যমে বোঝা যাবে এই অপেক্ষক থেকে অঙ্কিত চাহিদা রেখার ঢাল হবে ডান দিকে নিম্নগামী। অর্থাৎ একটু আগে ডমিনিক সেলভেটর যে কথা বলেছেন যে দাম আর চাহিদার যে বিপরীত সম্পর্ক তা উপস্থাপন করা হয় যে ঋণাত্মক ঢাল সম্পন্ন চাহিদা রেখার মাধ্যমে, এখানে তাই আমরা উপস্থাপন করেছি। পূর্বের স্লাইডে যে সমীকরণ দেওয়া হয়েছে সেখানে আমরা পি এর বিভিন্ন মানে আমরা চাহিদার বিভিন্ন মান পেয়েছি। অর্থাৎ যখন আমরা পি এর মান 10 বসিয়েছি তখন সেখানে 120 থেকে 10 ইন্টু 2 অর্থাৎ 20 বাদ দিলে 100 থাকে। ঠিক অনুরূপভাবে দাম যখন পি এর মান আমরা যখন 20 বসিয়েছি তখন সেখানে 20 দুগুণে 40, 120 থেকে 40 বাদ দিলে 80। অনুরূপভাবে 30 ইন্টু 2 বা 2 ইন্টু 30 সেখানে 60, 120 থেকে 60 বাদ দিলে 60 পাওয়া গেছে। এইটার মাধ্যমে এই বিভিন্ন দামে চাহিদার যে বিভিন্ন পরিমাণ আমরা তালিকায় উপস্থাপন করেছি। দাম ও চাহিদার পরিমাণের যে গাণিতিক প্রকাশ তালিকা আকারে যখন আমরা সেটা উপস্থাপন করি বা সূচি আকারে যখন তাকে উপস্থাপন করি তখন আমাকে বলি তাকে চাহিদার সূচি বলি। এখানেও দেখা যাচ্ছে, দেখো এই সূচিতে আমরা কি দেখতে পেলাম, দেখো যে দাম বেড়েছে 10, 20, 30 দাম বেড়েছে, আর চাহিদার পরিমাণ অনুরূপভাবে খেয়াল করে দেখো 10 টাকা যখন দাম তখন চাহিদা ছিল বেশি 100, 20 টাকা যখন দাম বাড়লো চাহিদার পরিমাণ হয়ে গেল কমে 80, আবার দাম যখন আরও বেড়ে 30 টাকা হলো চাহিদার পরিমাণ কমে আরও 60 টাকা 60 এককে চলে আসলো। এক্ষেত্রে দেখা গেল দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাহিদার পরিমাণ কমেছে, এটাই হচ্ছে চাহিদা বৃদ্ধি। এবার আমরা এই সূচিটাকে চিত্রে উপস্থাপন করব। প্রথমে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ আঁকবো। আঁকার পরে তালিকায় যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর প্রেক্ষিতে আমরা এই বিন্দুগুলো নির্ণয় করে আমরা এই রেখাটা অঙ্কন করব। সেখানে দেখতে পাচ্ছ, দেখো আমাদের যখন 10 টাকা দাম ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 100 যা এই বিন্দু দ্বারা নির্দেশিত। আবার যখন 20 টাকা দাম ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 80, তা বি বিন্দু দ্বারা নির্দেশিত। ঠিক অনুরূপভাবে যখন দাম 30 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 60 একক, তা সি বিন্দু দ্বারা নির্দিষ্ট হয়েছে। এখন আমরা এ বি সি বিন্দু যোগ করি, উভয় দিকে বর্ধিত করি, যে রেখা পেলাম আমরা তার নাম আমরা দিলাম ডিগ্রি প্রাইম রেখা, যা চাহিদা রেখা। এইভাবে তোমরা চিত্রটা অঙ্কন করবে।
লম্বা অক্ষে দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ নির্দেশ করে। যদিও গণিত শাস্ত্রে স্বাধীন চলক বসে ভূমি অক্ষে আর অধীন চলক বসে লম্বা অক্ষে, কিন্তু অধ্যাপক মার্শাল চাহিদা এবং যোগানের ক্ষেত্রে চাহিদা বসিয়েছেন, অধীন চলক বসিয়েছেন ভূমি অক্ষে এবং স্বাধীন চলক বসিয়েছেন লম্বা অক্ষে। এটা খেয়াল করে তোমরা অঙ্কন করবে। এখানে ডিডি প্রাইম হলো চাহিদা রেখা। অর্থনীতিতে চাহিদা রেখা হলো একটি লেখচিত্র যেখানে কোনো দ্রব্যের দাম ও ভোক্তার নির্দিষ্ট দামে উক্ত দ্রব্য ক্রয় করার ইচ্ছার মধ্যকার সম্পর্ক দেখানো হয়। আমরা ইতিমধ্যে যে রেখাটা অঙ্কন করেছি সেখানে বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ভোক্তা কিনতে চায় বা সেটা উপস্থাপন করা হয়েছে, সেটাই হচ্ছে চাহিদা রেখা, যার বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী আর বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক হয়, অর্থাৎ এই দাম এবং চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত। তা আমরা চিত্রে উপস্থাপন করেছি। এবার আমরা দেখব এই চাহিদা বিধির ব্যতিক্রম, কখন এই বিধিটি কার্যকর হবে না। যেমন ডিপেন্ড দ্রব্য, এই ডিপেন্ড দ্রব্যের ক্ষেত্রে এই চাহিদা বিধিটি কার্যকর হবে না। কারণ কি? আর এই ডিপেন্ড দ্রব্যই বা কী জিনিস সেটা আমরা এখন জানব। যে ডিপেন্ড দ্রব্য হচ্ছে মানুষের অতি প্রয়োজনীয় দ্রব্য, অর্থাৎ যে যেমন আমাদের ক্ষেত্রে যদি আমরা বলি চাল, ডাল, আলু এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, লবণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এক্ষেত্রে দেখা যায়, আমার প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক সময় যখন এই প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বাড়ছে, বর্তমানে ভবিষ্যতে আরও বেড়ে যেতে পারে, কিন্তু মানুষ কী করে, তখন দাম বাড়া সত্ত্বেও এখন কিছু বেশি পরিমাণে কিনে রাখে। এটা স্যার রবার্ট গিফেন 1840 সালে উনি এটা গবেষণা করে বের করেন যে আইরিশ কৃষকরা তাদের আচরণ পর্যবেক্ষণ করে তিনি এই মতামত প্রকাশ করেন যে অত্যন্ত নিম্ন আয় সম্পন্ন পরিবারের মূল খাদ্যদ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক বিরাজ করে। তার নাম অনুসারে এই শ্রেণীর নিম্নমানের দ্রব্যকে ডিপেন্ড দ্রব্য বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে চাহিদা কী হবে, দাম বাড়া সত্ত্বেও চাহিদা বেড়ে যাবে, অর্থাৎ চাহিদা বৃদ্ধি এখানে কার্যকর হবে না। তারপরে আমরা দেখি ব্যবধান দ্রব্য। এই ব্যবধান দ্রব্য বলতে বিলাস জাতীয় দ্রব্যকে বোঝায়। সাধারণত সমাজে মর্যাদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা মর্যাদা প্রদর্শনের জন্য অনেকে বেশি দামি জিনিস কিনতে চায়, অর্থাৎ দাম বেশি হলে তার চাহিদা বেড়ে যায়। সমাজে বিত্তমান ব্যক্তিরা সাধারণত এই ধরনের এই দ্রব্যগুলোর ক্ষেত্রে তাদের মর্যাদা প্রদর্শনের জন্য এই আচরণ করে থাকেন। এটা 19বিংশ শতকের অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী থরস্টেইন ভেবলেন এই সম্পর্কে কথা বলেন বা তথ্য প্রদান করেন। তিনি বলেন, স্বর্ণ, হীরা এসব জিনিসের ক্ষেত্রে এই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। এই দ্রব্যের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ দেখা যায় দাম বাড়লে বিত্তবানরা বা বিত্তশালীরা এগুলো ক্রয় করে এবং তাদের মর্যাদা শো করার জন্য চেষ্টা করে। এক্ষেত্রে যেহেতু দাম বাড়ার সঙ্গে চাহিদা বেড়ে যায়, তাই চাহিদা বিধি এখানে কার্যকর হয় না। আয়ের পরিবর্তনে মানুষের আয়ের সঙ্গে সঙ্গে আয় যখন বেড়ে যায় তখন স্বাভাবিক কারণে তার চাহিদা বেড়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে প্রকৃত আয় যখন বেড়ে যায় ক্রেতার, তখন তার চাহিদা কী হয়, চাহিদা বৃদ্ধি সেখানে কার্যকর হয় না। অর্থাৎ দাম বাড়া সত্ত্বেও তার আয় যদি বেশি হারে বাড়ে, সে বেশি পরিমাণে ক্রয় করতে চায়, অর্থাৎ তার চাহিদা এখানে চাহিদা বৃদ্ধি কার্যকর করবে না, চাহিদা বেড়ে যাবে। দাম বাড়ার সঙ্গে চাহিদাও বেড়ে যাবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, যেটা আমাদের একেবারেই একান্ত প্রয়োজনীয় দ্রব্য, সেক্ষেত্রে লবণের দাম যদি বেড়ে যায়, ওষুধের দাম যদি বেড়ে যায়, বাট প্রয়োজনের সময় সেটা বেশি পরিমাণে ক্রয় করা হবে। একজন মুমূর্ষুরোগী যতই দাম বাড়ুক ওষুধ কিনতেই হবে, সেই ক্ষেত্রে তার চাহিদা না কমে বরং বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। অর্থাৎ দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পেয়ে যাবে, ওষুধ কিনা বন্ধ করে দেবে, তা কিন্তু সেখানে হবে না।
অভ্যাস ও রুচির পরিবর্তন। অর্থাৎ ক্রেতার রুচি ও অভ্যাসের পরিবর্তন হলে দ্রব্যের দাম বৃদ্ধিতে চাহিদার পরিমাণগত বা পরিমাপ ও বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ দেখা যায় মানে দাম হ্রাস বৃদ্ধি সেটা ব্যাপার না, দেখা যায় দাম হ্রাস পেলেও তার চাহিদা হ্রাস পেয়ে যেতে পারে, আবার দাম বৃদ্ধি পেলেও তার চাহিদা বৃদ্ধি পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে তার রুচি এবং অভ্যাসের পরিবর্তনের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সময়। শীতকালীন বস্ত্রর দাম যদি বেশি হয় বাচ্চাকে বস্ত্র কিনতে হবে, শীত বস্ত্র কিনতে হবে, সেক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। অর্থাৎ দাম বাড়লে শীত বস্ত্র কিনা বন্ধ করে দিবে, তা কিন্তু এক্ষেত্রে কার্যকর হবে না। বিকল্প দ্রব্যের দাম অর্থাৎ পরিবর্তক দ্রব্যের দাম। এক্ষেত্রে দেখা যায় যদি চিনির দাম বেড়ে যায়, চিনির দামের তুলনায় গুড়ের দামও বৃদ্ধি পেয়েছে বা চিনির দাম বেশি হারে বৃদ্ধি পেয়েছে, সেই ক্ষেত্রে কি হবে, গুড়ের দাম বাড়া সত্ত্বেও গুড়ের চাহিদা বেড়ে যাবে, এক্ষেত্রে বিধি কার্যকর হবে না। চাহিদা রেখা অঙ্কন করলে দেখা যাবে সেটা ঊর্ধ্বগামী হয়েছে, অর্থাৎ চাহিদা বিধি এখানে অকার্যকর। এবার আমরা এই পাঠ থেকে কি শিখলাম, সেখানে আমরা এই সূচিটা উপস্থাপন করেছি, এই সূচির সাহায্যে তোমরা চিত্র অঙ্কন করবে। দাম দেওয়া আছে 15, 10, 5, আর চাহিদার পরিমাণ দেওয়া আছে 10, 20, 30। অর্থাৎ 15 টাকা দামে তুমি কোনো একটা দ্রব্যের 10 একক ক্রয় করো, আবার দাম কমে যখন 10 টাকা হলো তুমি চাহিদা পরিমাণ বাড়িয়ে 20 একক ক্রয় করেছো, আবার দাম আরও কমে যখন 5 টাকা হয়েছে তখন তুমি 30 একক ক্রয় করেছো। এটা তুমি চিত্রে উপস্থাপন করে দেখাও। চিত্র আঁকলে এটা হবে এরকম। তোমরা অবশ্যই পারবে, এটা তোমরা অঙ্কন করতে পারবে, কারণ ইতিমধ্যে তোমরা শিখেছো। এটা হচ্ছে চাহিদা রেখা, এখানে ডিডি ডট চাহিদা রেখা অঙ্কন করা সম্ভব হবে, অবশ্যই তোমরা পারবে। এবার আমরা বাড়ির কাজটি তুলে নেই। জনাব রঞ্জন একজন স্কুল শিক্ষক। তিনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আয় করে তার বাড়িতে তার বাড়িতে অতিথি এসেছে। তিনি বাজারে গিয়ে দেখলেন ইলিশ মাছ 1000 টাকা কেজি। তিনি 2 কেজি ইলিশ মাছ কিনলেন। কিছুদিন পর তিনি বাজারে গিয়ে দেখলেন ইলিশ মাছের 800 টাকা কেজি। তিনি মাছের দাম কম দেখে খুশি হলেন এবং তিনি 4 কেজি ইলিশ মাছ কিনলেন। তিনি মনে মনে ভাবলেন যদি সারা বছর মাছের দাম কম থাকত। এখানে দেখা যাচ্ছে যে 1000 টাকা যখন কেজি তখন তিনি 2 কেজি ক্রয় করেছেন, আর যখন 800 টাকা কেজি তখন তিনি 4 কেজি ক্রয় করেছেন। অর্থাৎ দাম কমাতে তার চাহিদা বেড়ে গেছে। এবার আমরা, এটা হলো উদ্দীপক, এবার আমরা প্রশ্নগুলো দেখি। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন, চাহিদা কি আমরা পারবো। তারপরে চাহিদার কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা ইতিমধ্যে জেনেছি যে চাহিদা বৈশিষ্ট্য 3টি, কী কী, আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা, এগুলো ব্যাখ্যা করব। উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করব। এক্ষেত্রে আমরা প্রথমে সূচি তৈরি করে নিব, তারপরে চাহিদা রেখা অঙ্কন করব। আর প্রয়োগমূলক গেল। এবার উচ্চতর দক্ষতা। কোন কোন ক্ষেত্রে জনাব রঞ্জন চাহিদা বিধি মেনে চলবেন না, অর্থাৎ চাহিদা বিধি কখন অকার্যকর হবে সেটা তোমরা বিশ্লেষণ করবে। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, অবশ্যই পারবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।